হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য হিস্ট্রির একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের যে বিভিন্ন এমসিকিউ প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। অর্থাৎ সামনে যেসব এক্সাম রয়েছে সেখানে ইতিহাসে গুপ্ত সাম্রাজ্য থেকে যে বিভিন্ন ধরনের প্রশ্ন পড়ে সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন অবশ্যই কি হতে পারে, যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার কে। প্রত্যেকেই দেখো আমরা ছোটবেলা থেকে পড়েছি যে গুপ্ত সাম্রাজ্যের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত। তো শ্রীগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। এর আগে কি হতো, যে মৌর্য সাম্রাজ্য যখন ধ্বংস হয়ে গেল, মৌর্য সাম্রাজ্য ধ্বংস হওয়ার পরে মগধে এলো কে? শুঙ্গ ডাইনেস্টি, তারপরে কান্ন ডাইনেস্টি। সেই সময়ে পশ্চিম ভারতে মানে আমাদের দক্ষিণ ভারতে আমাদের সাতবাহন ডাইনেস্টি, এছাড়া আমাদের উত্তর পশ্চিম ভারতে আমাদের কুষাণ ডাইনেস্টি। তো এই কারণে ভারতে কোনো সেন্ট্রাল বা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কিন্তু ছিল না। সে কারণে শ্রীগুপ্ত কি করলেন, এই গুপ্ত সাম্রাজ্যের মধ্যে একটা বড় একটা সাম্রাজ্য গঠন করলেন, যার মাধ্যমে তিনি কি করলেন, সমস্ত ছোটখাটো যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে একত্রিত করলেন। পরবর্তীকালে আমরা দেখব প্রথম চন্দ্রগুপ্ত এই কাজে সবচেয়ে বড় তার অবদান রেখেছিলেন। সেই জন্য গুপ্ত সাম্রাজ্যের ফাউন্ডার শ্রীগুপ্তকে বলা হলেও রিয়েল ফাউন্ডার কিন্তু প্রথম চন্দ্রগুপ্তকে বলা হয়ে থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন, শ্রীগুপ্ত কোন উপাধি গ্রহণ করেছিলেন? দেখো, শ্রীগুপ্ত উপাধি গ্রহণ করেছিলেন মহারাজা। ঠিক আছে, শ্রীগুপ্ত উপাধি গ্রহণ করেছিলেন মহারাজা, এবং শ্রীগুপ্তের পরবর্তী যে শাসক ঘটোৎকচ গুপ্ত, দুজনেই কিন্তু মহারাজা উপাধি গ্রহণ করেছিলেন। কিন্তু তারপর থেকে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রত্যেকেই মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। এটা মনে রাখবে, প্রথম দুজন শাসক শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ গুপ্তের মহারাজা উপাধি, আর মহারাজাধিরাজ উপাধি পরবর্তী তিনজন শাসকের। ওকে, এটা মনে রাখার বিষয়। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর, ওয়েট ফর জবে এখন বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইয়ের সাথে সাথে তোমরা পাচ্ছ ম্যাথমেটিক্স এর কনসেপ্ট বাংলায় অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন, যেখানে তোমরা প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান পাবে। বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং তার সাথে এক্সট্রা ইনফরমেশন, অর্থাৎ এই প্রশ্নগুলোর সঠিক ব্যাখ্যা কি, পরীক্ষার সময় কি কি জিনিসে ডাউট হতে পারে, সেই ধরনের প্রশ্ন এর মধ্যে দেওয়া রয়েছে। এই বইগুলো আমরা ভীষণ কারেকশন করে, মানে নির্ভুল যাতে হয় সেই জন্য আমরা বারবার এগুলোকে চেক করে আপডেট করে এই বইগুলো কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। ফলে এই বইগুলো কিন্তু একদম নির্ভুল হবে, বাজার চলতি বইয়ের মতো কোনো ভুল ইনফরমেশন এখানে তোমরা পাবে না। তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু বইগুলো তোমরা কালেক্ট করে নেবে। সামনে ডাব্লিউবিপি, কেপি, আরআরবি, ডাব্লিউবিসিএস এক্সাম রয়েছে, যেই বইগুলোর জন্য, যেই এক্সামের জন্য এই বইগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। মাত্র 250 টাকায় বাড়িতে বসেই কিন্তু ফ্রি হোম ডেলিভারি তোমরা পেয়ে যাবে। তাহলে আর দেরি নয়, খুব তাড়াতাড়ি ওয়েট ফর জবে আমাদের সাথে যোগাযোগ করে নাও, এবং ওই বইগুলো কালেক্ট করে নিজেদের প্রস্তুতিকে একদম চূড়ান্ত জায়গায় নিয়ে চলে যাও। তোমরা অবশ্যই এই বইগুলোর মাধ্যমে উপকৃত হবে, এটা আমাদের 100% গ্যারেন্টি রইল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক আজকের ক্লাসের। শ্রীগুপ্তের পুত্রের নাম কি? আমি একটু আগেই এক্ষুনি বললাম যে শ্রীগুপ্তের পুত্র ছিলেন ঘটোৎকচ গুপ্ত। তাহলে এই শ্রীগুপ্ত, ঘটোৎকচ গুপ্ত দুজনেই মহারাজা উপাধি গ্রহণ করেছিলেন। এরপর প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত এরা প্রত্যেকে কিন্তু মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। ঘটোৎকচ গুপ্ত ছিলেন শ্রীগুপ্তের পুত্র, যিনি পরবর্তী শাসক ছিলেন। 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দের সূচনা কে করেছিলেন? তো 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দের সূচনা করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত কি করেছিলেন 320 খ্রিস্টাব্দে? তিনি লিচ্ছবি বংশের রাজকন্যা কুমারা দেবীর সাথে বিবাহ করেন, এবং কুমারা দেবীর সাথে বিবাহের ফলে একটা বড় যে সাম্রাজ্য, ঠিক আছে, একটা বড় সাম্রাজ্য তিনি গঠন করেন। বড় সাম্রাজ্য গঠনের পরে সেই সময় থেকে গুপ্তাব্দের সূচনা করা হয়েছিল, এবং তিনি তার এই বিবাহটাকে স্মরণীয় করার জন্য এক ধরনের মুদ্রা প্রচলন করেছিলেন, যেটাকে আমরা বলি কুমারা দেবী টাইপ মুদ্রা। ঠিক আছে, মানে যেখানে এই বিবাহ সংক্রান্ত এবং তার ফলে লিচ্ছবিদের সঙ্গে একটা বড় সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল। লিচ্ছবি ডাইনেস্টি বারবার দেখেছি ইতিহাসের খুব মানে একটা গুরুত্বপূর্ণ ডাইনেস্টি। এই লিচ্ছবি ডাইনেস্টি থেকে কিন্তু বারবার এরা ইতিহাসে তাদের যে প্রভাব তারা কিন্তু বিস্তার করে গিয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? প্রথম চন্দ্রগুপ্তের সময় মগধের রাজা কে ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত মগধের কোন রাজাকে পরাজিত করেছিলেন? তিনি ছিলেন সুন্দর বর্মন। তো সুন্দর বর্মনকে পরাজিত করে প্রথম চন্দ্রগুপ্ত মগধ দখল করে
গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। শ্রীগুপ্ত যদিও গুপ্ত সাম্রাজ্যের ফাউন্ডার বলা হয়, কিন্তু প্রথম চন্দ্রগুপ্তকে গুপ্ত সাম্রাজ্যের বলা হয় রিয়েল ফাউন্ডার, প্রকৃত প্রতিষ্ঠাতা, কারণ তারই ফলে গুপ্ত সাম্রাজ্য প্রকৃতভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই কারণেই প্রথম চন্দ্রগুপ্ত প্রথম মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিল। ঠিক আছে, এটা মনে রাখার মতো প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু আমাদের এক্সামে এসে থাকে। পরবর্তী প্রশ্ন, ভিনসেন্ট স্মিথ কাকে ভারতের নেপোলিয়ন আখ্যা দিয়েছেন? এক্ষেত্রে অ্যান্সার আমরা প্রত্যেকেই জানি, সব থেকে শাসক সেটা হচ্ছে সমুদ্রগুপ্তকে তিনি ভারতের নেপোলিয়ন বলেছিলেন। নেপোলিয়ন অ্যাকচুয়ালি ফ্রান্সের শাসক ছিলেন। ঠিক আছে, ফরাসি শাসক বা ফ্রান্সের শাসক ছিলেন। যদিও এনার সম্পর্কে অ্যাকচুয়ালি তিনি কর্সিয়ার বাসিন্দা ছিলেন, যেটা ইতালির, আমাদের ফ্রান্সের ইতালির একটা দ্বীপ ছিল। কিন্তু ইতালির একটা দ্বীপ হওয়া সত্ত্বেও ফ্রান্সের যে সবচেয়ে বড় শাসক নেপোলিয়ন কিন্তু হয়েছিলেন। তো যাই হোক, সেই নেপোলিয়ন কি করেছিলেন, নেপোলিয়ন সম্পর্কে বলা হয় তিনি জীবনে কোনো যুদ্ধে হারেননি। বাট নেপোলিয়ন সম্পর্কে যদি আমরা অ্যাকচুয়াল হিস্ট্রি পড়ি, দেখা যাবে যে নেপোলিয়ন প্রায় সমস্ত যুদ্ধেই প্রথম দিকে কিছু জয়লাভ করেছিলেন, কিন্তু বেশিরভাগ যুদ্ধেই কিন্তু তিনি পরাজিতই হয়েছিলেন। পরাজিত হলেও কিন্তু তিনি সবে মিথ্যা প্রচার করে নিজেকে মহান বলে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সমুদ্রগুপ্ত জীবনে কিন্তু কোনো যুদ্ধে পরাজিত হয়নি। তিনি জীবনে, তাকে বলা হয় তিনি 100টি যুদ্ধ জয়লাভ করেছিলেন, 100টি যুদ্ধ করেছিলেন এবং 100টি যুদ্ধে উইনার বা জয়ী ছিলেন। এই জন্য তাকে শত যুদ্ধের নায়ক বলা হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, আমাদের অ্যাকচুয়ালি যা হিস্ট্রিতে এইসব তথ্যগুলো আমাদের দেওয়া হয়েছে, কি কারণ ব্রিটিশরা লিখেছে, সেই কারণে ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ন বলেছেন। কিন্তু অ্যাকচুয়ালি সমুদ্রগুপ্ত এবং নেপোলিয়নের মধ্যে কোনো দিকেই তুলনা করা সম্ভব নয়, কারণ নেপোলিয়ন সেই ধরনের একজন কোনো মানে বড় ধরনের শাসক ছিলেন না, কিন্তু সমুদ্রগুপ্ত এতটাই বড় শাসক ছিলেন, এতটাই বড় বীর ছিলেন, এতটাই জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি যুদ্ধের সাথে সাথে বড় কবি ছিলেন, সঙ্গীতজ্ঞ ছিলেন, ভীষণ স্কলার ছিলেন। তো সেদিক থেকে নেপোলিয়নের সাথে কোনো অংশেই কম্পেয়ার কিন্তু করা যায় না। এটা আমরা মনে করি যে সমুদ্রগুপ্তকে অপমানই করা হয়েছে ভিনসেন্ট স্মিথের দ্বারা। কিন্তু যেহেতু আমাদের টেক্সট বইতে বলা আছে, সেই কারণে এটা আমাদের উত্তর হিসাবে আমরা বলতে বাধ্য হই যে ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্তকে বলা হয়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কবিরাজ এবং বিক্রমাঙ্ক কার উপাধি? ডেফিনেটলি এটা আমাদের উত্তর হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে কবিরাজ বলা হয় কারণ তিনি ভীষণভাবে কবি ছিলেন, মানে ভীষণ বড় একজন কবি ছিলেন। তার সাথে তিনি ভীষণভাবে বীণা বাজাতে পারতেন। ঠিক আছে, তিনি বড় বীণা বাদক ছিলেন, এই জন্য তাকে কবিরাজ বলা হয়। এবং বিক্রমাঙ্ক বলা হয়ে থাকে তার যে যুদ্ধশীলতার জন্য বা তার বিক্রমের জন্য বা তার পরাক্রমের জন্য তাকে বিক্রমাঙ্ক বলা হয়ে থাকে। তো সমুদ্রগুপ্ত ভীষণ পাওয়ারফুল একজন শাসক ছিলেন। সমুদ্রগুপ্ত কোন ধর্মের অনুগামী ছিলেন? দেখো, তিনি একজন বিখ্যাত ছিলেন বৈষ্ণব ধর্ম। দেখবে গুপ্ত সাম্রাজ্যের ম্যাক্সিমাম যেসব শাসক ছিলেন তারা কিন্তু বৈষ্ণব ছিলেন। যেমন সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এরা প্রত্যেকেই কিন্তু বৈষ্ণব ছিলেন। কিন্তু এরা বৈষ্ণব হলেও কি হবে, সব ধর্মকে কিন্তু সমানভাবে মান্যতা দিতেন। অর্থাৎ কট্টরতা মানে কট্টরভাবে তিনি সমুদ্রগুপ্ত বৈষ্ণব ছিলেন, কিন্তু কোনো ধর্মকে তিনি রাজ্যে মানে জোর করে ইমপ্লিমেন্টেড করার চেষ্টা করেনি। সেই কারণে সমুদ্রগুপ্ত কিন্তু মহান একজন শাসক। সেই কারণে সমুদ্রগুপ্তের মহানতা কিন্তু যথেষ্ট মানে তাৎপর্যপূর্ণ আমরা বলে থাকি। কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেন? দেখো, পরাক্রমাঙ্ক উপাধি আমরা একটু আগেই বললাম সমুদ্রগুপ্ত, তিনি তার বিখ্যাত পরাক্রমের জন্য তার উপাধি ছিল পরাক্রমাঙ্ক। ভীষণ গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল ভারতের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের শাসক ছিলেন। আমরা জানি সমুদ্রগুপ্ত উত্তর ভারতের 9 জন রাজাকে পরাজিত করেছিলেন এবং দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করেছিলেন। উত্তর ভারত বা নর্থ ইন্ডিয়ায় যে 9 জন রাজাকে পরাজিত করেছিলেন, সেক্ষেত্রে নীতি ছিল, সেটাকে বলা হয় দিগ্বিজয় নীতি। মানে এই রাজ্যগুলোকে তিনি জয় করে সরাসরি সাম্রাজ্যভুক্ত করতেন। কিন্তু সাউথ ইন্ডিয়াতে তিনি যে 12 জন রাজাকে পরাজিত করেছিলেন, তাদেরকে কি করেছিলেন যে কর দানের পরিবর্তে ছেড়ে দিয়েছিলেন। সেই জন্য সেই নীতিকে বলা হয় গ্রহণ ও পরিমোক্ষ নীতি। কারণ তিনি জানতেন যে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত শাসন করা সম্ভব নয়, সে কারণে শুধুমাত্র কর দানের বিনিময়ে তাদেরকে ছেড়ে দিয়েছিলেন। এই জন্য এটাকে গ্রহণ ও পরিমোক্ষ নীতি বলা হয়ে থাকে। তার মাধ্যমে তিনি সাম্রাজ্যকে যথেষ্ট শক্তিশালী, সমৃদ্ধ এবং ঐতিহাসিক বানিয়েছিলেন। এই জন্য গুপ্ত সাম্রাজ্যকে আমরা একটা গোল্ডেন এরা বা স্বর্ণযুগ বলে থাকি। তো স্বর্ণযুগ বলার বড় কারণ, সেই সময়ে রেভিনিউ প্রচুর ছিল এবং তার সাথে সাথে সেই সময় সাহিত্যতেও কিন্তু সেই সময় গুপ্ত সাম্রাজ্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ উন্নতি করেছিল। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? প্রত্যেকেই জানি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন, যার লেখা বিখ্যাত জিনিস এলাহাবাদ প্রশস্তি
বা যেটাকে আমরা প্রয়াগ প্রশস্তি বলে থাকি, যেখান থেকে আমরা জানতে পারি এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি, যেখান থেকে আমরা সমুদ্রগুপ্তের যে রাজত্বকাল সম্পর্কে কিন্তু জানতে পারি। তিনি ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এক্ষুনি আমি বলে দিলাম, এলাহাবাদের প্রশস্তি রচনা করেছিলেন হরিসেন, যিনি ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। আমি একটু আগেই বললাম সমুদ্রগুপ্তের দরবারে তিনি ছিলেন এবং তিনি সমুদ্রগুপ্ত রাজত্বকাল সম্পর্কে এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার বর্ণনা রয়েছে? আমরা একটু আগেই বললাম এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের বর্ণনা রয়েছেন, যেটা লিখেছিলেন তার সভাকবি হরিসেন, এবং যেখান থেকে সমুদ্রগুপ্তের রাজত্বকাল সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। সেইলনিস কোন রাজসভায় এসেছিলেন, কোন রাজা দরবারে এসেছিলেন? সেইলনিস এসেছিলেন সমুদ্রগুপ্ত দরবারে, যার মাধ্যমে তিনি বৈদেশিক বাণিজ্যকে সমৃদ্ধ করেছিলেন, বা বিদেশি বাণিজ্য, যেটাকে মিশর থেকে তিনি এসেছিলেন বা ইজিপ্ট, যার দূত হিসাবে ভারতে এসেছিলেন, যার ফলে মিশরের সঙ্গে যে বাণিজ্য হতো সেটা আমরা জানতে পারি। পরবর্তী প্রশ্ন, বীরসেন কার সেনাপতি ছিলেন? বীরসেন সমুদ্রগুপ্তের সেনাপতি ছিলেন। এক্ষেত্রে তার ধর্মনিরপেক্ষতা জানতে পারি, তার কারণ সমুদ্রগুপ্ত নিজে একজন বৈষ্ণব ছিলেন, কিন্তু তার যে সেনাপতি বীরসেন তিনি একজন শৈব ছিলেন। অর্থাৎ বুঝতেই পারছি যে একজন বৈষ্ণব শাসকের যে সেনাপতি তিনি শৈব, এর থেকে বড় ধর্মনিরপেক্ষতা কি হতে পারে? এটা কিন্তু ভীষণ বড় একটা তাৎপর্যপূর্ণ ইনফরমেশন আমাদের মনে রাখার মতো। সকারি এবং বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? ডেফিনেটলি আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সকারি উপাধি তাকে দেওয়া হয়েছিল কেন? কারণ তিনি ভারত থেকে শকদেরকে বিতাড়িত করেন, শকদের ভারত থেকে বিতাড়িত করেছিলেন, সেই জন্য তাকে সকারি বলা হয়। বিক্রমাদিত্য বলা হয় কারণ তার বিক্রমাদিত্য সেই সব রাজাকে বলা হয় যিনি তার কীর্তির জন্য সবচেয়ে বেশি মহান ছিলেন, যে কিংবদন্তি একজন শাসক, তার কীর্তির জন্য তাকে বিক্রমাদিত্য বলা হয়। শকদের বিতাড়িত করার পিছনে একটা বিখ্যাত গল্প রয়েছে, সেটা কি, যে রামগুপ্ত ওয়াইফ ছিলেন আমাদের ধ্রুব দেবী, সেই ধ্রুব দেবীকে কি করেছিলেন শক রাজা তৃতীয় রুদ্রসেন, ঠিক আছে নামটা মনে রাখবে, শক রাজা তৃতীয় রুদ্রসেন ধ্রুব দেবীকে অপহরণ করেছিলেন এবং অপহরণ করে নিয়ে চলে গিয়েছিলেন। তো সেই সময়ে আমাদের হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেখানে উপস্থিত ছিলেন না, ঠিক আছে, তিনি সেই সময় বাইরে ছিলেন। পরে তিনি যখন পৌঁছে এটা শুনলেন, তিনি কি করেন, তৃতীয় রুদ্রসেনকে পরাজিত করে ধ্রুব দেবীকে উদ্ধার করে রামগুপ্তকে হত্যা করে নিজে সিংহাসনে বসেন, যার টোটাল রচনা আমরা জানতে পারি একটা নাটক, যেটা হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম। খুব গুরুত্বপূর্ণ একটা নাটক ছিল দেবী চন্দ্রগুপ্তম, যার রাইটার হচ্ছে বিশাখ দত্ত। বিশাখ দত্তের লেখা এই বই থেকে আমরা কিন্তু এই ঘটনা সম্পর্কে জানতে পারি। তো যাই হোক, বিক্রমাদিত্য সকারি উপাধি শকদেরকে বিতাড়িত করে তিনি কিন্তু গ্রহণ করেছিলেন। পরবর্তী ইনফরমেশন, কোন গুপ্ত রাজা প্রথম রূপার মুদ্রা চালু করেন? এক্ষেত্রে অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম রূপক নামে রৌপ মুদ্রা চালু করেছিলেন। এর আগে সমুদ্রগুপ্তের সময় সমস্ত রকমের গোল্ড কয়েন ইস্যু হতো, ঠিক আছে, সমুদ্রগুপ্ত প্রচুর গোল্ড কয়েন ইস্যু করতেন, যার নাম ছিল সুবর্ণ, ঠিক আছে। পরবর্তীকালে দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম রূপার মুদ্রা চালু করেন। এবার যদি পরীক্ষা আসে প্রথম তামার মুদ্রা কোন শাসক চালু করেন, সেটা তামার মুদ্রা হচ্ছে রামগুপ্ত। যে রামগুপ্তের কথা একটু আগেই বললাম, সমুদ্রগুপ্তের বড় ছেলে ছিলেন রামগুপ্ত, তিনি প্রথম তাম্র মুদ্রা চালু করেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, চীনের পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? চীনের পরিব্রাজক ফা হিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে, যার বিবরণ থেকে আমরা ফা হিয়েনের রচনা থেকে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি। যদিও এটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল একটা কথা, কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, কারণ ফা হিয়েনের লেখা যে বই সি ইউকি, সেই বই থেকে আমরা ফা হিয়েনের যে লেখা সেটা হচ্ছে ফো কুয়োকি, যেটা পরের প্রশ্ন রয়েছে, সেই ফো কুয়োকি বই থেকে আমরা পাই চন্দ্র রাজার আমরা উল্লেখ পাই, যে সেই সময় দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় বা গুপ্ত সাম্রাজ্যে একজন রাজা ছিলেন যিনি ছিলেন চন্দ্র রাজা, কিন্তু কোনো জায়গায় চন্দ্রগুপ্ত বা সেকেন্ড তার নাম কিন্তু কোনো জায়গায় মেনশন করা নেই, কিন্তু এই চন্দ্র রাজা থেকে আমরা এটা বলতে পারি বা ভেবে থাকি যে ইনিই ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার কারণ এখানে ফোকুওকি বইতে তিনি বলেছিলেন যে আয়রন পিলার, যেটাকে আমরা লৌহ স্তম্ভ বলে থাকি, সেই আয়রন পিলার যেটা আমাদের দিল্লির মেহেরৌলিতে অবস্থিত, যাতে কিন্তু এখনো পর্যন্ত কোনো মরিচে পড়েনি, যেটা সেই সময় গুপ্ত যুগের মানে আমাদের যে বিজ্ঞান এবং স্থাপত্যকে উন্মুক্ত করেন, সেখানে এই চন্দ্র রাজার কথা কিন্তু মেনশন করা রয়েছে। তো সেই কারণে ফা হিয়েনের লেখা বইয়ে চন্দ্র রাজা মেনশন থাকলেও দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা কিন্তু সেভাবে কোনো মেনশন করা নেই। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। নবরত্ন কার রাজসভায় উপস্থিত ছিল? দেখো, নবরত্ন উপস্থিত ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় যে ক্যাপিটাল, সেকেন্ড ক্যাপিটাল তিনি বানিয়েছিলেন উজ্জয়িনীতে। সেই উজ্জয়িনীতে সেকেন্ড ক্যাপিটাল তৈরি করার পরে তার সভায় যেসব 9 জন স্কলার বা 9 জেমস বলা হয়,
তারা উপস্থিত ছিলেন, যাদেরকে এক কথায় নবরত্ন বলা হয়। তার মধ্যে বিখ্যাত ছিলেন আমাদের কালিদাস, যাকে ইন্ডিয়ান শেক্সপিয়ার বলা হয়ে থাকে। যাই হোক, এক্ষেত্রেও আমরা একটা কথা বলতে পারি, কালিদাসকে ইন্ডিয়ান শেক্সপিয়ার বলার থেকে শেক্সপিয়ারকে ইন্ডিয়ান কালিদাস বলা ভীষণ গুরুত্বপূর্ণ। কালিদাস ভীষণ বড় একজন স্কলার ছিলেন, যাই হোক শেক্সপিয়ারও সেই ধরনের স্কলার ছিলেন, কিন্তু কালিদাসের মতো বড় স্কলার মানে তাকে আমরা বলতে পারি না। তো এই ক্ষেত্রে কালিদাসকেও আমি মনে করি যে ইন্ডিয়ান শেক্সপিয়ার বলাটা অপমান, বরং শেক্সপিয়ারকে ইন্ডিয়ান কালিদাস বলাটা যথার্থ হয়। তার কারণ কালিদাসের টাইম পিরিয়ড শেক্সপিয়ারের কিন্তু অনেক আগে অবস্থিত। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত সম্রাটের সময়কালে সাহিত্য এবং সংস্কৃতি খ্যাতির শিখরে পৌঁছেছিল? অ্যান্সার ডেফিনেটলি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কেন? তার সময় যে নবরত্ন ছিল, 9 জেমস ছিল, সেই নবরত্নের কারণে তার যে সংস্কৃতি, তার সময়ে সংস্কৃত এবং সাহিত্য খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিল। কুমারগুপ্তের উপাধি কি? কুমারগুপ্ত বা প্রথম কুমারগুপ্তের উপাধি ছিল মহেন্দ্রাদিত্য। তো তার সময়ে তিনি প্রথমবার কি করেছিলেন, যে নালন্দা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, আমরা তাই জানবো। তো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কি? এই কুমারগুপ্ত, যিনি গুপ্ত সাম্রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন করেছিলেন, যেটা পরবর্তীকালে সমৃদ্ধ করেছিলেন হর্ষবর্ধন। তো এই কুমারগুপ্ত কার্তিকের মানে যে দেবতার যে করেছে, কার্তিকের উপাসক ছিলেন। একমাত্র রাজা যিনি কার্তিকের উপাসক ছিলেন তিনি হচ্ছেন কুমারগুপ্ত। কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? সেক্ষেত্রে অ্যান্সার হবে স্কন্দগুপ্ত, যেই কারণে স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী। স্কন্দগুপ্তকে এই কারণে বলা হয় ভারতের রক্ষাকারী। ওকে, দেখো এই কারণেই পরবর্তী প্রশ্ন রয়েছে যে ভারতের রক্ষাকারী রাজা কাকে বলা হয়, সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে স্কন্দগুপ্ত। দেখো, এই বললাম বিশাখা দত্তের কোন নাটকে দেবী চন্দ্রগুপ্ত থেকে জানা যায়? আমি বললাম রামগুপ্ত, যাকে হত্যা করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদেরকে বিতাড়িত করেছিলেন এবং নিজে সিংহাসনে বসেছিলেন। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। শেষ গুপ্ত সম্রাটের নাম কি? সেটা হচ্ছে দ্বিতীয় জীবিত গুপ্ত। বুদ্ধচরিতের রচয়িতাকে? অবশ্যই অশ্বঘোষ বুদ্ধচরিতের রচয়িতা, যেটা গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে রয়েছে। ভারত অভিযানকারী শেঠ হুন শাখাটি নেতৃত্ব দিয়েছিলেন কে? তোরমান। উজ্জয়িনী কার রাজধানী? উজ্জয়িনী অবশ্যই আমরা বললাম দ্বিতীয় চন্দ্রগুপ্তের ক্যাপিটাল ছিল। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি টপিক ওয়াইজ এমসিকিউ ক্লাস তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। তাহলে আমরা কিন্তু বিষয় ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ।